যাদের এক্সাম চলছে তারা দেখেন কালকে বৃষ্টি বাদল উপেক্ষা করে আন্দোলন করতে পেরেছে। একটা নির্দিষ্ট এলাকায় কিছু কিছু এলাকায় বন্যা হয়েছে, বন্যার্তদের ওই এলাকাগুলোতে কিন্তু পরীক্ষা পেছানোরও একটা সিদ্ধান্ত হয়েছে এবং ওগুলো নীতিমালায় চলে এসছে কীভাবে কি ম্যানেজ করবে। সেখানে তোমরা বৃষ্টিতে গরমে ঘেমে নিয়ে তোমরা এখানে আন্দোলন করতে পারছো, অথচ তোমরা পরীক্ষার জন্য পড়ার টেবিলে যেতে পারছো না। তার মানে কি বোঝাচ্ছে? ওরা ওদের জীবন কোরবানি করে দিবে এখানে, মানে ওরা এই মোটিভ এসেছে যাদের এক্সাম তারা কি এখানে এখন আন্দোলন করার কথা নাকি তাদের পড়ার টেবিলে থাকার কথা? এর মধ্যে আবার দশম শ্রেণীর ছাত্ররাও ঢুকেছে, কম বয়সী। হ্যাঁ, স্বাভাবিকভাবে ঢুকবে, কারণ এটা তো একটা হুজুগ তৈরি হয়েছে। স্টুডেন্টরা মনে করছে আন্দোলন করলে অনেক কিছু পাওয়া যায়, ইতিমধ্যে দেখেছে আন্দোলনকারীরা এমপি মন্ত্রীও হয়ে যায়। এই তো দেখেছে, আমাদের বাংলাদেশের নজিরের তো অভাব নেই। এই নজির দেখে দেখে তো স্টুডেন্ট আজকে শুনেন, আজকে বাংলাদেশে কাপড় বিক্রি করা মহিলারা সেলিব্রিটি। হ্যাঁ, এখন খারাপ কথা বলতে হচ্ছে, যত নোংরা কাজ করা মহিলারা, যত নোংরা কাজ করা পুরুষরা আজকে বাংলাদেশের সেলিব্রিটিরা আজ কোটি কোটি টাকা নাকি ইনকাম করছে এবং তাদের ব্লগে আসে, তারা এইটা দিয়ে ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। তাহলে আমাদের সন্তানরা পড়াশোনা করবে না তো, তারা সেলিব্রিটি হবে, তারা ব্লগ করবে, তারা রাজনীতি করে সেলিব্রিটি হতে চাচ্ছে। এটা তো মানে অস্বাভাবিক না? বাংলাদেশে যা দেখছে তাই তো করবে ওরা তো শিশু, ওরা তো যা দেখবে ওরা তো সেটাই ভিতরে নিয়ে নিচ্ছে, মগজে নিয়ে নিচ্ছে যে আমরা বিশাল সেলিব্রিটি হয়ে যাব, আমরা আন্দোলন করে বিশাল নেতা হব, আমরা এমপি মন্ত্রী হব। বয়সের কোনো ব্যাপার না, ওদেরকে এটা বোঝানো হচ্ছে। যারা ওদের ইন্ধন দিচ্ছে, যারা ওদেরকে আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড় করিয়েছে, আমি মনে করি দোষটা তাদের। সেই আমাদের সন্তানদের কোনো দোষ নেই। আমি শিক্ষার্থীদের বলবো, তোমরা যদি সত্যি নিজের ভালো চাও বা নিজেদেরকে একটু হলেও ভালো জায়গায় দেখতে চাও, তোমরা অন্য মানুষের কথায়, অন্যের উস্কানিমূলক কথায় নিজেরা ভিকটিম হয়েও না। আজকে তোমরা এই যা করছো এতে তোমাদের কোনো উন্নতি হবে না, এতে ফয়দা লুটবে কিন্তু অন্য একটা শ্রেণী, তৃতীয় একটা শ্রেণী এসে সেখানে ফয়দা নিবে। হ্যাঁ, হয়তোবা তোমরা শিক্ষামন্ত্রী পতন ঘটিয়ে ছাড়বে, ওখানে তোমাদেরকে যারা উস্কানি দিচ্ছে তারা একজন শিক্ষামন্ত্রী দিবে, তারা কোটি কোটি টাকা ইনকাম করবে, বাণিজ্য করবে, শিক্ষা নিয়ে বাণিজ্য করবে, এগুলো করবে। এটা তোমরা ভিকটিম হবে শুধু। যারা এখন আন্দোলন করে তারা কি নেতা হওয়ার জন্যই এরকম করে? আমার তো তাই মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ওই যে বিগত দিনে দেখেন, আজকে বন্যা পরিস্থিতি নিয়ে বলি, এই যে টিএসসিতে কি একটা ইমোশনাল ব্যাপার হয়েছিল গত বছর, আপনাদের সবারই মনে আছে, কি বিশাল মানুষ ব্যাংক ট্যাঙ্ক, তখনই হেসেছি আমি তখনই হেসেছি যে এই যা করছে না। আমি ছোটোবেলা থেকে আমরা মানবতার কাজ করে আসা, আমরা রুটি বেলতাম, বন্যা যখন হতো রুটি বেলে বেলে সেই এলাকায় রুটি শুকনা খাবার আমরা সাপ্লাই দিতাম। আমার এখনও মনে আছে সেই 2008 সালের কাহিনী যদি বলেন, 7 সালের, আমরা রুটি বেলে বেলে আমরা পারতাম না, তো রুটির খামিরগুলোই এত সুন্দর করে আম্মুকে বলতাম বাসায় গিয়ে, আম্মু আজকে আমি 100 রুটি বানিয়েছি, আমি আজকে এত। আমরা ঘরে ঘরে গিয়ে চাল তুলতাম, ডাল তুলতাম, তারপর আমাদের একটা টিম গিয়ে সেখানে দিয়ে আসতো খাবার। আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই বন্যার্তদের পাশে আমরা দাঁড়িয়েছি। আর গত বছর কী হলো দেখলেন, বন্যা টন্যা ভুলে গেছে মানুষ, কারণ কি ওই যে বন্যার্তদের টাকা নিয়ে এত বেশি নয়ছয় করা হয়েছে, এখন মানুষ আর দিচ্ছে না। তো মানুষ এখন আর বন্যার্তদের ভুলে গেছে। সোজা কথা, বন্যার্তদের আমার মনে হয় কি জানেন, ওই ইস্যুটা নিয়ে কেউ কথা না বলতে পারে, তাই এই ইস্যুটা সৃষ্টি করা হয়েছে। আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশে একটা ইস্যু দিয়ে আরেকটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার ঘটনা তো নতুন নয়। একটা ইস্যু আসবে, আরেকটা ইস্যু ধামাচাপা হয়ে যায়, এটাই আমাদের বাংলাদেশের মানে সুন্দর একটা সলিউশন। এর চেয়ে ভালো সলিউশন না। আপনার পরিচয়টা বা আপনার আমি অ্যাডভোকেট কামরুন নাহার লিজা। কোথায় বসেন বা আপনাকে কিভাবে আপনার কাছ থেকে কিভাবে আইনি সেবা পাবে একটু বিস্তারিত? আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, কামরুন নাহার লিজা। এখন বলেন। কামরুন নাহার লিজা, আমি প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে। আমাকে পেতে হবে না, ওভাবে আমাদের পরিচয়টাই যথেষ্ট। আর যারা খুঁজবেন তারা কোর্টে খবর নিলে আমাকে পাবে। আর আমাকে কেন, আইনজীবী তো অনেক আছে, অসংখ্য, আমরা তো এভাবে বলতে পারি না। আইনজীবী যারা আছেন, কোনো আইনি ঝামেলায় পড়লে আমার মনে হয় পাশ্চাত্যে কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে আইনজীবী থাকে। আমার মনে হয় বাংলাদেশের যে পরিস্থিতি, ভাই আপনারা যারা আছেন আপনারা সবাই একজন আইনজীবীর নাম্বারটা সুন্দর করে পার্সোনাল আইনজীবী দিয়ে লিখে রাখেন, কখন কোন ঝামেলায় পড়বেন আপনার ফ্যামিলি যাতে অন্তত সেই আইনজীবীর কাছে গিয়ে একটু করতে পারে। কে কখন ফেসে যান, কাকে কে ফাঁসিয়ে দেয় বলা যায় না। খুবই ভালনারেবল অবস্থা বাংলাদেশে। যদি কোনো ভিকটিম আপনার কাছ থেকে আইনি সেবা নিতে চায়,